জুলাই অভ্যুত্থানের অর্জন কোনো ব্যক্তি বা দলের নয়, এটি দেশের জনগণের, বললেন প্রধানমন্ত্রী। প্রতিশোধ নয়, সবাইকে এক হয়ে দেশ গঠনের আহ্বান। জুলাই আন্দোলনকে নিয়ে কটাক্ষের অভিযোগ। মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি সহ ৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। স্থিতিশীল এবং স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতে জোর মার্কিন রাষ্ট্রদূতের। মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত। কক্সবাজারের টেকনাফ সীমান্তে আতঙ্ক, সতর্ক অবস্থানে বিজিবি। ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের মূল আনুষ্ঠানিকতা শুরু। সর্বোচ্চ নেতার আদর্শ ধরে রাখার অঙ্গীকার নতুন আইআরজিসি প্রধানের। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। জুলাই অভ্যুত্থানের অর্জন কোনো ব্যক্তি বা দলের নয়, এই অর্জন পুরো দেশের মানুষের। তাই যারা জীবন দিয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, ত্যাগ স্বীকার করেছে, তাদের মূল্যায়ন করা হবে। এসবের জন্য অপরাধী প্রত্যেককেই অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে, এমনটা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রতিশোধ নয়, সবাইকে সাথে নিয়ে একসাথে দেশে চালানোর অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। জুলাই ২৪-এর শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির আয়োজনে জুলাই জাতীয় সম্মেলনে যোগদান সারা দেশ থেকে আসা নিহত জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহতরা। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের চিফ হুইপ সহ বেশ কয়েকজন শহীদ পরিবারের সদস্যরা এবং বেশ কয়েকজন আহত জুলাই যোদ্ধা বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় মূল্যায়ন প্রাপ্য। হত্যা, নির্যাতন ও ত্যাগ স্বীকার করা প্রত্যেককেই মূল্যায়ন করা হবে। রাষ্ট্র, দেশ তার যথাসাধ্য দিয়ে আপনাদেরকে মূল্যায়নের চেষ্টা করবে। ৫ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। তবে তিনি বলেন, প্রতিশোধ নয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যাদেরকে হারিয়েছি, আপনারা যারা কষ্টে শিকার ভোগ করেছেন, যন্ত্রণা শিকার ভোগ করছেন, প্রত্যেকেই আমাদের লক্ষ্য ছিল, প্রত্যেকেরই লক্ষ্য ছিল এই দেশ, এই দেশের মানুষ, এই দেশের মানুষ, এই দেশের মাটি। অর্থাৎ মানুষের ভাগ্যের পরিবর্তন, দেশের ভাগ্যের পরিবর্তন। আজ আমাদের হাতে সেই সুযোগটি এসেছে। জুলাই আন্দোলনে ২,০০০ মানুষকে হত্যা ও ১৭ বছরে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অবশ্যই সব অন্যায়ের বিচার হবে, তবে বিচারের নামে কোনো অবিচার হবে না। আপনাদের আত্মত্যাগকে যেরকম মূল্যায়ন করবে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন অনুযায়ী। আমাদের প্রতি স্বৈরাচার যেমন, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয়, সেই বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। সম্মেলনে জুলাই যোদ্ধাদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। গণহত্যার পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই, এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক দল হিসেবে শিগগিরই আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হতে হবে। জানান, জুলাই সনদকে ২ ভাগে বিভক্ত করা হয়েছে, এটি নিয়ে একটি পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ বাংলাদেশ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছে আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে।
জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম। সকালে সংগঠনটির 3 নেতা এই অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনের শহীদ, আহত এবং আন্দোলনের স্মৃতিচিহ্ন নিয়ে অবমাননাকর বক্তব্য কর্মকাণ্ডের মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন অভিযোগকারীরা। এ বিষয়ে শাহবাগ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, অভিযোগটি সাইবার সংক্রান্ত হওয়ায় তদন্তের জন্য ডিবির সাইবার বিভাগে পাঠানো হয়েছে। আর ডিএমপির মুখপাত্র জানিয়েছেন, অভিযোগের তদন্ত করবে সাইবার টিম। মেহের আফরোজ শাওন সে কিনা সিডিআই লিখেছে ফেসবুক পোস্ট দিয়ে এবং জুলাইকে কটাক্ষ করেছে। একই সাথে চিত্রনায়িকা মাহিয়া মাহি ভিডিও বার্তায় বলেছেন, বর্তমান সুপারস্টার সাকিব খানও নাকি এত সুন্দর অভিনয় করতে পারে না, যে এই অভিনয়টা জুলাই যোদ্ধারা নাকি করেছে। আইনকে শ্রদ্ধা রেখে আমরা তাদের নামে শাহবাগ থানায় এক অভিযোগ দায়ের করেছি। একটা জিডি হওয়ার, সাধারণ ডায়েরি হওয়ার কথা জানতে পেরেছি এবং অফিসার ইনচার্জ শাহবাগ মডেল থানার সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এটা পরবর্তী তদন্তের জন্য এটা ডিবি সাইবারে পাঠানো হয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। দেশটি জোর দিচ্ছে স্থিতিশীল এবং স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতে। যুক্তরাষ্ট্রের 250 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এসব কথা বলেন। প্রযুক্তি, ফার্মাসি, ডিজিটাল অর্থনীতি, ডিফেন্স সহ বিভিন্ন খাতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে বলেও মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ। এ সময় আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে ব্যবসা বান্ধব নীতি কৌশল প্রণয়ন করছে সরকার। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি টানা হয়। এর আগে সকালে গুলশানের শাহাবুদ্দিন পার্কে আমেরিকান ফেয়ারের আয়োজন করা হয়। এ সময় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের পরিবেশ, কালচার ও মানুষের ব্যবহার মুগ্ধ করেছে তাকে। প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি, স্বাস্থ্যসেবা, প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ যৌথভাবে কাজ করতে পারে। নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রাজধানীর সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের সাবেক সভাপতির বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধভাবে উৎসব ভাতা, বেতন ভাতা, কেনাকাটা, শিক্ষক নিয়োগে অনিয়ম সহ নানা প্রমাণ মিলেছে তদন্তে। আওয়ামী লীগ সরকারের 17 বছরে 17 দিনও শ্রেণীকক্ষে পাঠদানে উপস্থিত না থেকে সভাপতির ব্যক্তিগত কাজ করা সহ তার অনিয়মে সহযোগিতা করেছেন শিক্ষকদের কেউ কেউ। উৎসব ভাতা, কেনাকাটা, শিক্ষক নিয়োগে অনিয়ম, দুর্নীতি সহ নানা অভিযোগ রাজধানীর সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির বিরুদ্ধে। এই চক্রের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে। সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয় থেকে 80,28,000 টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্ত কমিটি। আর সাবেক প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মোল্লার বিরুদ্ধে 97,19,000 টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। মন্ত্রণালয়ে রিপোর্ট পাঠিয়ে দিয়েছি, মন্ত্রণালয় এখন এই বাকি ফর্মালিটিস মেনটেন করে তারপরে তারা যে ব্যবস্থা নেয় তারা। এছাড়া 3টি ফাইন্যান্সিয়াল কোম্পানিতে 7,80,75,000 টাকা এফডিআর করে রাখেন অভিযুক্তরা। এই টাকার লভ্যাংশ নেন বিদ্যালয়ের সাবেক সভাপতি রইসুদ্দিন ময়না, সাবেক প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মোল্লা ও সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। ভুয়া বিল বাউসারের মাধ্যমে শাহাবুদ্দিন মোল্লা, দেলোয়ার সাহেব এবং রইসুল আলম ময়না ওরা যে বিপুল পরিমাণ অর্থ স্কুল থেকে আত্মসাৎ করেছে, আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সরকারি ফান্ডে যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেইভাবে যেন জমা হয়। আমার নামে আরবিট্রেশনে মামলাও করলো। মামলাটা কি ছিল যে আমি তাদের দুর্নীতির কথা বোর্ডে জানিয়েছিলাম। তবে অনিয়মের কথা অস্বীকার করেন সহকারী প্রধান শিক্ষক। আমি এটা নিশ্চিত বলতে পারি, আমি দেলোয়ার, আমার সন্তান, আমি এই স্কুলতে অবৈধভাবে 1 টাকা আমি খাইনি। এখন ম্যানেজিং কমিটি আমাকে বেতন বাড়ায় দিয়েছে, তো আমার দোষ। অডিটে 1 মাস পরে জমা দিয়ে বলছে, আমি সময় চাইছি আগামী সপ্তাহে হয়তো জমা দিয়ে দিচ্ছি।
ধর্মশিক্ষক সাইদুর রহমানের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ। বছরের পর বছর পাঠদান না করে সাবেক সভাপতি রইসুদ্দিনের অনিয়মে সহায়তা করতেন তিনি। বিদ্যালয়ে উপস্থিত না থাকলেও বেতন ভাতা সহ সব সুবিধা নিতেন। এমপিও শিক্ষক হয়েও একসঙ্গে 2 প্রতিষ্ঠানে চাকরি করছেন সাইদুর। প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক যারা ছিলেন আমার বস, তারা আমাকে যখন যে কাজ দিতেন আমি সেই কাজটাই করতাম। আস্তে আস্তে দেখা যেত লেট হয়ে যেত, হয়তো অনেক সময় স্বাক্ষর আমি এই দেরিতে করতাম, এগুলো অনেক সময় চাইতাম না, তারপর আমাকে পাঠাইতো, আমি তো যেতে হতাম। নবনিযুক্ত প্রধান শিক্ষক জানান, অনিয়ম দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ চলমান। এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অলরেডি আমাদের ডিপার্টমেন্ট, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই প্রসেসিংয়ে আছে। আশা করি এই অনিয়মগুলো অবশ্যই এর পরিসমাপ্তি ঘটবে। অনিয়ম দুর্নীতির অবসান ঘটে বিদ্যালয়টি আবারও ফিরবে স্বরূপে, এমন প্রত্যাশাও তার। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। নাগরিকদের কথা বিবেচনা করে মেট্রো রেলের সময় রাতে 20 মিনিট বাড়িয়েছে সরকার, তবে এই সময়কে পর্যাপ্ত মনে করছে না তারা। ব্যবসায়ী, বেসরকারি চাকরিজীবীদের কথা বিবেচনায় নিয়ে আরও কিছুটা সময় বাড়ানোর দাবি নাগরিকদের। যদিও এই মুহূর্তে আর সময় বাড়ানো সম্ভব নয় বলে ডিবিসি নিউজকে জানালেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এদিকে মেট্রো রেল পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা মেস ট্রানজিট কোম্পানি জানিয়েছে 20 মিনিট সময় বাড়ায় প্রতিদিন গড়ে যাত্রী বেড়েছে প্রায় 8,500। যানজটের নগরী খ্যাত ঢাকায় নাগরিকদের জন্য অনেকটা আশীর্বাদ মেট্রো রেল। তবে বিশাল জনঘনত্বের এই মেট্রো সিটিতে চাহিদার সামান্যই পূরণ করতে পারছে বিদ্যমান রুট। এই বাস্তবতায় মেট্রো রেলের চলাচলের সময় বাড়ানোর দাবি ওঠে। সরকারও বিষয়টি আমলে নিয়ে রাতে আরও 20 মিনিট বাড়িয়েছে, কিন্তু তা পর্যাপ্ত মনে করছেন না নগরবাসী। যারা প্রাইভেট সেক্টরে জব করে, কাজের চাপ শেষ করে আস্তে আস্তে মেট্রো রেল পর্যন্ত আসতে একটা সময় লাগে। যদি 1 ঘন্টা বাড়ানো যায় উইকডেজে, জনগণ তো সব কিছু চাবো, বাট সরকারও আমাকে আসলে কতটুকু দিতে পারবে এই অ্যাডজাস্টমেন্টটা সবসময় প্রয়োজন। আগে মতিঝিল থেকে মেট্রো রেল চলাচলের শেষ সময় ছিল রাত 10:10, আর উত্তরা থেকে শেষ সময় ছিল 9:30। পরে নাগরিকদের প্রয়োজনীয়তা বিবেচনায় 7 জুন থেকে রাতে মেট্রো রেল চলাচল উভয় দিকেই 20 মিনিট বাড়ায় সরকার। তবে ব্যবসায়ী ও বেসরকারি চাকরিজীবীদের কথা চিন্তা করে আরও কিছুটা সময় বাড়ানোর দাবি উঠেছে। সেই নয়াবাজার, বাউবাজারে যারা ব্যবসা বাণিজ্য করি, তাদের কিন্তু অনেক সময় দোকানপাট বন্ধ করে আসতে সময় লেগে যায়। সেই কারণে যদি এইটা আরেকটু টাইমটা বাড়ানো হয় ভালো হয়। মেট্রো রেল চলাচলে এই মুহূর্তে এর চেয়ে বেশি সময় বাড়ানো সম্ভব নয় বলে জানালেন সরকারের রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। যদি নিরাপত্তা সংক্রান্ত কোনো ব্যাপার না থাকে এবং যাত্রী সেবা বৃদ্ধি করা আমাদের সক্ষমতা থাকে, হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আমরা সেগুলি চিন্তা করব, আমাদের বিবেচনায় আনবো। আমাদের বিবেচনার প্রথম লক্ষ্যই হচ্ছে যাত্রী সেবা। সংশ্লিষ্টরা বলছেন, মেট্রো চলাচলে রাতে আরও সময় বাড়লে একদিকে সুবিধা হবে নাগরিকদের, অন্যদিকে বাড়বে সরকারের রাজস্ব। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে আবারও হামলা চালাচ্ছে দেশটির জান্তা বাহিনী। ভারী গোলাবর্ষণ ও বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে টেকনাফের সীমান্তবর্তী এলাকা। আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর। সংঘাতের জের ধরে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি বাড়লেও সতর্ক অবস্থানে প্রশাসন। প্রায় 1 বছর বন্ধ থাকার পর মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও সংঘাত চলছে। রাখাইনের 90% অঞ্চল বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিতে আরাকান আর্মির ঘাঁটিতে হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। ভারী গোলাবর্ষণ ও বিস্ফোরণের শব্দে এপারে নাফ নদীর তীরবর্তী টেকনাফের বিস্তীর্ণ সীমান্ত এলাকায় কেঁপে উঠছে। আর তাতে সীমান্তবাসীর মনে ফিরে এসেছে নতুন আতঙ্ক। 3টা শব্দ শুনছি, বড় বড় শব্দ শুনছি, বই রাখছে আর কি, বেশি বই রাখছে। বন্ধু হচ্ছে তার কারণে আমাদের এই টেকনাফ সীমান্তের জনগণের মধ্যে অনেক হুমকির মুখে পড়ছে এবং তারা অনেক আতঙ্কের মধ্যে আছে। বুধবার সকাল থেকে রাতের বিভিন্ন সময় সীমান্তবর্তী টেকনাফের ওপারে মিয়ানমারের মংডু ও বুছিডংয়ে হেলিকপ্টার থেকে মরণাস্ত্র বিস্ফোরণ ঘটায় জান্তা সরকার। বৃহস্পতিবার দুপুরেও চলে হামলা। একের পর এক বিকট শব্দে কেঁপে ওঠে সীমান্ত উপজেলা টেকনাফ। মিয়ানমারের সংঘাতের জের ধরে আবারও বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি।
যে কোনো মুহূর্তে আবার রোহিঙ্গা দল নামতে পারে এবং এর পাশাপাশি মায়ানমারের যে বিদ্রোহী সংগঠনগুলো আছে তারাও আহত বা ক্ষতিগ্রস্ত হওয়ার পরে বাংলাদেশে ঢুকে আসার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি অস্ত্র চালানো আবার দ্বিগুণভাবে বাড়তে পারে। রাখাইনে কর্তৃত্ব পুনরুদ্ধারে জান্তা বাহিনীর পাল্টা আক্রমণকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেক রোহিঙ্গা নেতাই। হেতল্লা মারদিয়ান বেশি ফসন কালাং হলে রোহিঙ্গা জায়গার মাঝে একটু বিদেশি মকিন যায় গরমান দিয়ে রোহিঙ্গা জায়গা জমি খারি লুট গুজছে যত তারা মারে তারা অদে নিজের দেশের জাগয় রোহিঙ্গা খালি যাবে। এদিকে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি। আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং আমাদের যে কোস্টে থাকে কোস্ট গার্ড ওরা সতর্ক অবস্থানে ছিল কোনো রকম যেন রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে এবং এলাকাবাসী কিছু শব্দে হয়তো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল, কিন্তু আমাদের পক্ষ থেকে নির্ভয় দেওয়া হয়েছে। নর্মালি বিমান হামলা হইলে যেটা হয় যে ওখানে তো লোকজন আতঙ্কে থাকে, তখন অনেক রোহিঙ্গাই চেষ্টা করে নদী পার হয়ে বাংলাদেশে চলে আসার চেষ্টা করে, এর আগে দেখেছি। তো সেই হিসাবে আমরা সতর্ক অবস্থা আছি। 2024 সালের শুরুতে জান্তা বাহিনীকে হটিয়ে সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে রাখাইনের সবকটি চৌকি দখলে নেয় আরাকান আর্মি। 2025 সালের ডিসেম্বর থেকে আরাকান আর্মির অবস্থানে নতুন করে হামলা শুরু করে মিয়ানমারের সরকারি বাহিনী। পাশাপাশি মিয়ানমারের 3টি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সঙ্গেও আরাকান আর্মির সংঘাত চলছে। সানজিদুল আলম, ডিবিসি নিউজ। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এর ফলে তিস্তা অঞ্চলের মানুষের ভাগ্যের পাশাপাশি জীবনযাত্রায় পরিবর্তন আসবে। এ কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মাদকের আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তোলার আহ্বান জানান তিনি। তিস্তা বাঁচাও সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, সেই লড়াই আপনাদের একটা সাফল্য এসেছে। আমাদের প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে বলেছেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা সফল করব, যে মূল্যেই হোক, যে কোনো মূল্যেই হোক। বন্ধুগণ, ইনশাআল্লাহ সেই পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের এই এলাকার মানুষ, তিস্তা অববাহিকার মানুষ, তারা তাদের নতুন জীবন ফিরে পাবে। দেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে $1 ট্রিলিয়ন অর্থনীতির দিকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। একথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, বিগত সরকারের রেখে যাওয়া টালমাটাল ও ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে দেশকে সম্ভাবনার দিকে নিয়ে যাবে নতুন বাজেট, যার মাধ্যমে ঘুরে দাঁড়াবে দেশের অর্থনীতি। জানান, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সুষম বাজেট দেশের উন্নয়ন কার্যক্রম গতিশীল করা, কর্মসংস্থান সৃষ্টি সহ বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক হবে। এত বড় একটা বাজেট একটা কঠিন সময়ে, যে আমরা যেটা বিগত সরকারগুলো থেকে ইনহেরিট করেছি, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনীতিতে এখন খুবই খারাপ অবস্থায় আছে। এই ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে স্থিতিশীল করতে হবে, তারপরে সম্ভাবনার দিকে যাব। স্বাস্থ্য খাতে সরকারের বিনিয়োগের সর্বোচ্চ সুফল নিশ্চিতে পরিকল্পিত ব্যয়, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং জবাবদিহিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেটে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, বর্তমান সরকার মানব সম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সে লক্ষ্যেই স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বলেন, প্রয়োজন নির্ধারণ ছাড়াই অবকাঠামো নির্মাণের কারণে অনেক হাসপাতাল ও ভবন পুরোপুরি ব্যবহার করা সম্ভব হচ্ছে না। তাই শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, সেগুলোকে কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এই সরকার যে সেক্টরগুলির উপরে এমফেসিস দিয়েছে, কয়েকদিন আগে যে বাজেট ঘোষণা হলো, বেশি বেশি ইনভেস্টমেন্ট টু ডেভেলপ হিউম্যান রিসোর্স। এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের একটা ডিটারমিনেন্ট হলো মোর অ্যান্ড মোর ইনভেস্ট ইন হেলথ অ্যান্ড এডুকেশন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় বিদায়ের মূল আনুষ্ঠানিকতা চলছে। তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় তার কফিনে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ রাষ্ট্রপ্রধান, কূটনীতিক ও সামরিক প্রতিনিধিরা। প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন লাখো ইরানিও। এদিকে খামেনির আদর্শ ধরে রাখার অঙ্গীকার করেছেন নতুন IRGC প্রধান। ইরানের আকাশ আজ থমথমে, শোকের চাদরে ঢাকা পুরো তেহরান শহর। গ্র্যান্ড মুসল্লার সামনে ফুলে ঢাকা কফি, এর চারপাশে লাখো মানুষের ভিড়।
তাদের আহাজারিতে ভারী হয়ে উঠছে পুরো পরিবেশ। প্রিয় নেতাকে বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়ছেন ইরানিরা। বিভিন্ন প্রতিবাদী ব্যানার হাতে শোক মিছিলে অংশ নিতে এসেছেন কেউ কেউ। তাদের একটাই দাবি, প্রিয় নেতাকে হত্যার প্রতিশোধ নেওয়া। আর তাই চারিদিক থেকে ভেসে আসছে যুক্তরাষ্ট্র ধ্বংস হোক ও প্রতিশোধ স্লোগান। দীর্ঘ ৩৬ বছরের শাসনের পর মার্কিন ইসরায়েল হামলায় প্রাণ হারায় অবিসংবাদিত নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ ৩৬ বছরের শাসনের পর মার্কিন ইসরায়েল হামলায় প্রাণ যায় অবিসংবাদিত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। তার কফিনের উপর রাখা ছিল ব্যবহৃত কালো পাগড়িটি, আর সেখানেই পরিবারের অন্য সদস্যদের সাথে রাখা হয়েছে ১৪ মাস বয়সী নাতনি জাহরার ছোট্ট কফিনটিও। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে দেশটির ইতিহাসে এক অভূতপূর্ব শোকের আবহ। লাল কালো জাতীয় পতাকা আর সর্বোচ্চ নেতা খামেনির ছবি হাতে জড়ো হয়েছেন সাধারণ জনগণ। নিঃসন্দেহে এই মৃত্যু আমাদের সংকল্পকে আরো দৃঢ় করেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে উদ্দেশ্য করে বলতে চাই, শহীদ নেতা সহ সব শহীদের রক্তের মূল্য তাদের দিতে হবে। সাধারণ জনগণের পাশাপাশি কান্নায় ভেঙে পড়েন খামেনির কফিনের পাশে দাঁড়িয়ে থাকা পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ঐতিহাসিক এ শোকযাত্রায় সামিল হয়ে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান খামেনির দীর্ঘদিনের সঙ্গী ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সহ ইসলামী প্রজাতন্ত্রের নীতি নির্ধারকেরাও। আমরা কখনোই তার থেকে বিচ্ছিন্ন হব না। তিনি আমাদের হৃদয়, আত্মা এবং অস্তিত্বে মিশে আছেন। আমাদের প্রিয় ইরান এবং মুসলিম উম্মার মধ্যে তিনি চিরকাল বেঁচে থাকবেন। আয়াতুল্লাহ আলী খামেনিকে বিদায় জানাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইরানে গেছেন বিশ্ব নেতারাও। কুরআনের বিভিন্ন আয়াত পড়ে খামেনিকে শেষ বিদায় জানাচ্ছেন তারা। চলতি সপ্তাহের এই শোকযাত্রায় খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র কেন্দ্র কোম, নাজাফ এবং কারবালায়। এরপর ৯ জুলাই মাশহাদের পবিত্রতম ইমাম রেজা মাজারে সমাহিত করা হবে প্রয়াত এই সর্বোচ্চ নেতাকে। খামেনির মৃত্যুর সাথে সাথেই যেন শেষ হলো একটি দীর্ঘদিনের অধ্যায়। তবে সেই সাথে খুলে গেল নতুন আরেকটি দরজা। এখন দেখার বিষয়, ভবিষ্যতে কি অপেক্ষা করছে ইরানিদের জন্য, শান্তি নাকি আবারও আরেক সংঘাত। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র ইরানের শান্তি আলোচনার সময় ইরান পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল, এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেল আবিব। ইসরায়েলের মতে নিউ ইয়র্ক টাইমস এবং দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এসব প্রতিবেদন ভুয়া খবর এবং বাস্তবতার সম্পূর্ণ বিকৃতি। এর আগে দুই সংবাদ মাধ্যমই নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে জানিয়েছিল, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে চলা আলোচনার সময় ইসরায়েল ইরানি আলোচকদের হত্যার পরিকল্পনা করেছিল। মার্কিন দুই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের অন্যতম প্রধান কৌশল ছিল ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।